কি গো, কি মিষ্টি তৈরি করছো? এই তো হুজুরের গুড়ের রসগোল্লা তৈরি করছি। এই শীতকালে এই মিষ্টিটা বেশ ভালো বেচা কেনা হয়, বুঝলে? প্রত্যেকবারের মতন এবারও মালপোয়া করবে তো? বেশ ভালো বেচা কেনা হয় তো। হ্যাঁ হ্যাঁ, মালপোয়া না করলে হয় নাকি? শীতকালে আমাদের গ্রামে আমার হাতে তৈরি মালপোয়া বিখ্যাত। কত দূর দূরান্ত থেকে লোক আসে শুধুমাত্র আমাদের গ্রামের মালপোয়া খাওয়ার জন্য। হ্যাঁ, সে তো জানি, তাই জন্যই তো বলছি। আর কিছুদিন পর থেকে মালপোয়া করা শুরু করব। ঠান্ডাটা আরেকটু জাঁকিয়ে পড়ুক। আচ্ছা, আমি দোকানে গিয়ে বসছি, তুমি মিষ্টিগুলো তৈরি করে নাও। খরিদ্দার এলে সামলাতে হবে তো, তুমি তাড়াতাড়ি মিষ্টিগুলো তৈরি করে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। তারপর তুমি ঘরে গিয়ে ঘরের কাজকর্ম করবে। বলছি, আজকে তোমার জন্য কি রান্না করব? আজকে তো তেমন বাজার করা হয়নি। দেখো কি আনাজপাতি আছে তাই নিয়ে রান্না করো। আচ্ছা, তাই হবে। তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে। আমি যাচ্ছি এখন। রোদে তো বেশ আরাম করে বসে আছো। আমার মতন খাটাখাটনির কাজ তো আর করতে হয় না। তা তুমি আর বুঝবে কি? আজকের এই আবদার তো কালকে সেই আবদার। হাসালে গিন্নি, তুমি হাসালে। সবাই সব কাজের জন্য উপযুক্ত হয় না। আমি যে কাজটা পারি সেটা তুমি পারবে তো? আরে তুমি কথাটা মনে নিয়েছো কেন? আমি তো তোমার সাথে শুধু একটু ইয়ার্কি করলাম। না না, আমি খারাপ ভাবিনি। আমি শুধু তোমাকে বলে দিলাম তুমি এত কাজ করো সেগুলো হয়তো আমি করতে পারবো না। আবার আমি যেটা পারি সেটা তুমি পারবে না। আরে সব কথা ছাড়ো এখন। বলছিলাম, নারকেল এনে দেবে, পিঠা তৈরি করব। শীতকাল তো চলে এসেছে। এখন তো আমি বের হতে পারবো না। ঠিক আছে, আমি কালকে কাউকে দিয়ে আনিয়ে দেব, বা আমি নিজে এনে দেব। আচ্ছা, ঠিক আছে তাই। কিন্তু আমি শুধু পাটিসাপটাই করতে পারি, ওটাই খেতে হবে কিন্তু। আমার গিন্নি ভালোবেসে যা করবে আমি সেটাই অনেক ভালোবেসে খাবো। আমি জানি একটা রান্না করতে অনেক পরিশ্রম লাগে। তোমায় আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোমায় আগে যেরকম দেখেছিলাম এখনো তুমি সেই রকমই আছো। ভালোবাসা একটুও খামতি নেই। ভালোবাসা কমে গেলে সেটা আবার কেমন ধরনের ভালোবাসা? ভালোবাসা হয় চিরদিনের জন্য। আচ্ছা গিন্নি, তুমি এখন যাও। হ্যাঁ, আমায় কাজগুলো করে নিতে দাও, তারপর আমি তোমার সাথে বসে গল্প করব। আচ্ছা ঠিক আছে, তুমি কাজগুলো করে নাও। সেই তো কোন সকালে বেরিয়েছি, এত দূর হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ক্ষুধা লেগেছে। ওই তো সামনে রাজাপুরের বিখ্যাত মিষ্টির দোকান, যাই ওখানে গিয়েই কিছু খেয়ে নিই। আসুন দাদা আসুন, কি মিষ্টি দেবো আপনাকে? তোমার দোকানে দই আছে? তাহলে আমাকে 200 গ্রাম দাও তো, এখানে বসে খাবো। হ্যাঁ, কেন থাকবে না, আমি এক্ষুনি এনে দিচ্ছি, আপনি বসুন। আচ্ছা, আমি টেবিলে বসছি, আপনি নিয়ে আসুন। এই নিন আপনার 200 গ্রাম মিষ্টি দই। আর অন্য কিছু দেবো মিষ্টি? না না, আর কিছু লাগবে না, আমার এটি হয়ে যাবে। শীতকাল পড়েছে, আমার দোকানে পাটিসাপটা বিক্রি হয়, আপনাকে দেবো, খেয়ে দেখবেন কেমন খেতে। পাটি সাপটা আবার কি জিনিস? কোনোদিন তো নাম শুনিনি। এটা নতুন ধরনের পিঠে আমি তৈরি করেছি। আচ্ছা আপনাকে দিচ্ছি, হ্যাঁ, আপনার ভালো লাগলে টাকা দেবেন, না হলে আপনার জন্য বিনামূল্যে। না না, বিনামূল্যে আমি কোনো জিনিস খাবো না। এত করে বলছেন যখন, তাহলে দিন 2 পিস, চোখে দেখি অন্তত। এই নিন আপনার জন্য দুটো পাটিসাপটা, খেয়ে বলেন তো কেমন হয়ে যাচ্ছে। আহা, কি অপূর্ব সুন্দর খেতে। এরকম পিঠে আমি কোনোদিন খাইনি। এই পিঠে আমি একবার খেয়েছিলাম মোড়ল মশাইয়ের বাড়িতে, গিন্নিমা খুব ভালো বানান। এবারে শীতে একবার চেষ্টা করে দেখলুম। তোমার দোকানের মিষ্টি আমার খুব ভালো লেগেছে। আমাদের যদুপুর গ্রামে এই পিঠের কথা আমি অবশ্যই বলবো। এই নিন আপনার টাকা, আমি এখন আসি, কেমন?
কি গো, কটা খরিদ্দার এসেছিল? বেচা কেনা হয়েছে তো? আরে কি সব বলছো? আমাদের দোকানে বেচা কেনা হয়নি এইরকম কোনো দিন আছে? প্রত্যেক দিনই তো ভালো রকমের বেচা কেনা হয়। হবে নাই বা কেন? আমরা এত যত্ন সহকারে মিষ্টি বানাই, খরিদ্দার না হলে সমস্ত পরিশ্রমটাই তো বৃথা। তুমি আসার আগে পর্যন্ত 10টা খরিদ্দার এসেছিল, আমি সকলকে জিনিস দিয়েছি। বাবা, এর মধ্যে 10টা খরিদ্দার এসে গেছিল। থেকে থেকে আমাদের উন্নতি বেরিয়ে চলেছে। সেরকম হলে দোকান ঘরটা ভালোভাবে তৈরি করব, আবার বড় করে। তোমার মাথায় কি গোবর পোড়া আছে নাকি? একদিন একটু বেশি বিক্রি হলেই অত লাফালাফি কিসের? টাকা পয়সাগুলো ব্যবসাটা বড় করার কাজে লাগাতে হবে। ঘর ছোট তো কি হয়েছে? এইসব বিষয়ে তোমার চোখ কান একদম খোলা, হ্যাঁ? একটা টাকাও আমাকে উল্টো পাল্টা দিকে খরচ করতে দেবে না। খুব ভালো লাগে আমার। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আমি ভেতরে যাচ্ছি, রান্না করতে হবে। তুমি দোকানে বসো। হ্যাঁ, এবার আমি আছি, তুমি যাও। দরকার হলে তোমায় দেখে নেব। এখন তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা ঠিক আছে। আর যে খরিদ্দারগুলো এসেছিল সমস্ত টাকা আমি ওই টাকা রাখার জায়গায় রেখে দিয়েছি, মিলিয়ে নিও। মেলানোর কোনো দরকার নেই। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। আচ্ছা, তোমার ইচ্ছা, আমি চললাম। জমিদার মশাই, ও জমিদার মশাই, দরজা খুলুন, আমি এসেছি। আরে রাহুল ভাই, এসো এসো, ভেতরে এসো। আচ্ছা গিন্নিমা, সে ঠিক আছে, বলছি কর্তা বাবু বাড়িতে আছেন তো? তুমি ভেতরে এসো। তোমার কর্তা বাবু এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, হুঁশ জ্ঞান নেই। তুমি ভেতরে এসে বসো, আমি ডেকে দিচ্ছি। একটু সামান্য কাজ ছিল, তাই জন্য এলাম। রাহুল এসেছো? আমি তোমাদের গলা পেয়ে উঠে পড়লাম। এই ঠান্ডায় ঘুমাতে বেশ ভালোই লাগে। কাজকর্ম তেমন কিছু তো নয়, ওই একটু হিসাব নিকাশ করা, তাতেও এত ঘুম পায় কিসের? তাই হিসেব নিকেশ করি বলে কি আমার উপর চাপ নাই নাকি? আমিও তো একটা মানুষ। বলছিলাম কি মোড়ল মশাই? জি রাহুল, তুমি বলো। এসব ফালতু কথায় কান দিয়ে লাভ নেই। হ্যাঁ, এখন তো আমি ফালতু। ঠিক আছে, কে রান্না করে খাওয়ায় দেখবো। আমি ভেতরে চললাম। বলছিলাম মোড়ল মশাই, শীত পড়ে গেছে, সারা গ্রামে শুধু পিঠে আর পিঠে। বলছিলাম পিঠের উৎসব করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো হবে। একটা মেলা করা হবে, সেখানে 2 গ্রামবাসী মিলে দোকান দেবে, শুধু পিঠের দোকান। আর রকম রকম পিঠে হবে, তাহলে সকলের সাথে মিশবে, একত্রিত হবে। এটা বলবার জন্যই আমি এলাম। তাহলে আমি সমস্ত কিছুর আয়োজন করি, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি সমস্ত কিছু আয়োজন শুরু করে দাও, তারপর তো পেছনে আমার হাত আছে। আচ্ছা, তাহলে আমি এখন আসছি, কেমন? কাকা, নারকেল কত করে দিচ্ছ? আমি কিন্তু অনেকগুলো নেব, ঠিকঠাক দাম বলবে কিন্তু। সবার কাছে যেমন দাম নিচ্ছি, তোমার কাছ থেকেও সেই দামই নেব। একটা নারকেল 20 টাকা, এর থেকে কম হবে না। কাকা, 15 টাকা করে দিলে আমি 50টা নারকেল নেব আর কি। না ভাই, হবে না। তুমি 50টাই নাও আর একটাই নাও, দাম ওই 20 টাকাই পড়বে। এর থেকে কমে যদি তুমি সারা বাজারে পেয়ে যাও তাহলে ওখানে নিয়ে নিও। আবার বাজারে কে ঘুরবে বড় দেখি? 50টা নারকেল দিয়ে দাও, ছাড়ানো নারকেল তো। হ্যাঁ হ্যাঁ, একদম ছাড়ানো। বাড়ি গিয়ে শুধু ফাটিয়ে নিলেই হয়ে যাবে। কাকা, আমাকে এই দুটো ব্যাগ ভরে দাও। আরে এতগুলো নারকেল নিচ্ছিস, শীতকালও পড়েছে, পিঠে বানাবি নাকি বিক্রির জন্য? হ্যাঁ, তুমি একদম ঠিকই ধরেছ। আজকে সন্ধ্যে থেকেই বানাতে শুরু করব, যখন ইচ্ছে হবে খেয়ে যেও, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। এই যে তোমার 50টা নারকেল ব্যাগে ভরে দিয়েছি, তোমার হচ্ছে 1000 টাকা। এই নাও কাকা, তোমার টাকা। আমি পিঠে তৈরি করব, আমার দোকানের পিঠে খেতে যেও।
আমি নিশ্চয়ই যাব। আমাদের গ্রামে শুধুমাত্র একজনই ভালো পিঠে বানায়, আর সেটা হলো তুই। আহা, তোর দোকানের পিঠে খেলে মনে হবে কি সুস্বাদু দামি খাবারই খাচ্ছি। এই তোমাদের ভালোবাসাতেই এতদূর পৌঁছেছি। আচ্ছা কাকা, এখন এলাম, পরে কথা বলবো। এক জমিদার মশাই, আমি ভেতরে আসতে পারি? কে এসেছো? কি দরকার? আমি রাজারপুর গ্রামের ময়রা, আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ, ভেতরে এসো। হ্যাঁ জমিদার মশাই, আমি আপনার জন্য আমার দোকানের পিঠে এনেছি, খেয়ে বলুন তো কেমন হয়েছে। কই, আগে আমাকে দাও। আমি খেয়ে আগে দেখবো সব ঠিকঠাক আছে কি, তবেই জমিদার মশাইকে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আপনি আগে খেয়ে বলুন কেমন হয়েছে, তারপর জমিদার মশাইকে দেবেন। হ্যাঁ, এই নিন ধরুন। জমিদার মশাই, সত্যি বলতে অপূর্ব, একদম পাটি সাপটার কি স্বাদ। আপনি খেয়ে দেখুন, না হলে আমি সব খেয়ে নেব। রাহুল, তুমি আর কি শোধরাবে না? খাবার নাম শুনলেই হয়েছে আর কি। কি আর করবো বলুন, আমার কাছে খাবারই তো আমার জীবন। বাহ, অপূর্ব হয়েছে। সত্যি তোমার পাটি সাপটার জবাব নেই। একদিন তোমার দোকানে যাব, পেট ভরে খেয়ে আসবো। হ্যাঁ নিশ্চয়ই যাবেন। আমি হয়তো গরিব, কিন্তু আপনার আপ্যায়নের কোনো ত্রুটি রাখবো না। একদমই নয়, বলছি আমি যাব তোমার দোকানের একজন খরিদ্দার হয়ে। আপ্যায়ন করবার কোনো প্রয়োজন নেই। আচ্ছা কর্তাবাবু, আপনি যেমনটি চাইবেন তেমনটি হবে। এখন আমি আসি, কেমন? এই শীতের দিনেও পুকুরে নেমে জাল দিতে হবে। চারিদিকে কুয়াশায় ভর্তি, এত ঠান্ডায় পুকুরে নামবো কি করে ভেবেই তো গা হাত পা শিউরে উঠছে বাপরে। কিন্তু কি আর করা যাবে, যেটা পেশা সেটা নিয়ে তো বাঁচতে হবে। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, পুকুরে জাল তো দিতেই হবে, না হলে পেট চলবে কিভাবে। ওরে বাবা রে, জল নাকি বরফ, এত ঠান্ডা সহ্য করা যায় নাকি? ওই বাবা, তাড়াতাড়ি পুকুর থেকে উঠে পড়ি। কিন্তু উঠে পড়লে আজকে তো রোজগার করা হবে না। যখন নেমে পড়েছি তখন জাল টেনেই দি, ঠান্ডা থেকে থেকে সরে যাবে। উফ, এই ঠান্ডাটা বেশ ঝাঁকিয়ে পড়েছে। এই সময় গ্রামে কিছু একটা উৎসব হলে বেশ ভালো হতো, সবাই একত্রিত হতে পারতাম। উৎসব ছাড়া তো সকলে একত্রিত হওয়া যায় না। দেখা যাক জমিদার মশাই কিছু ব্যবস্থা করেন কিনা, তাহলে বন্ধুদের সাথে একদিন পিকনিক করব। এই যদুপুর গ্রামের সকল গ্রামবাসীরা মন দিয়ে শুনুন এই বিশেষ ঘোষণা। আমাদের জমিদার মশাই নরেশ চন্দ্র বাবু একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবার থেকে প্রত্যেক বছর শীতে আমাদের গ্রামে পিঠের উৎসব হবে। এবছর কিছুদিন পর থেকে শুরু হবে। গ্রামের মাঠে সকল গ্রামবাসীরা দোকান দেবে নিজেদের। এই রাহুল দাদা, আমরা দোকান দিতে পারবো তো? হ্যাঁ, সকল গ্রামবাসী যাবেন, কোনো বাজ বিচার নেই। যার ইচ্ছে হবে সেই দোকান দিতে পারবেন। দোকান দেওয়ার জন্য কোনো রকম টাকা দিতে হবে না। হ্যাঁ, ওই জন্যই এটার আয়োজন করা হচ্ছে। ঠিক আছে, যদি কোনো প্রয়োজন হয় পরে আমার সাথে এসে দেখা করো। এখন আমাকে যেতে হবে রাজাপুর গ্রামে, ওখানে ঘোষণা করতে হবে। রাজাপুর গ্রামবাসী সকলের জন্য বিশেষ ঘোষণা। আমাদের জমিদার মশাই নরেশ চন্দ্র বাবু আয়োজন করতে চলেছেন পিঠের উৎসব। সেটি হবে যদুপুর গ্রামের মাঠে। সকল গ্রামবাসী সেখানে দোকান দেবেন, শুধু পিঠাই বিক্রি হবে ওখানে। এই ছিল বিশেষ ঘোষণা। রাহুল দা, কবে থেকে উৎসব শুরু হচ্ছে সেরকম অনুযায়ী তো তৈরি করতে হবে। পরের সপ্তাহ থেকে শুরু হচ্ছে এই উৎসব। যারা যারা জানে না তাদেরকে একটু জানিয়ে দেবেন। জমিদার বাবু নিজে উপস্থিত থাকবেন সেই উৎসবে, তাই সকলের উপস্থিতি অবশ্য কাম্য। ও দিদি, পিঠার উৎসবের কথা জানো? হ্যাঁ জানি তো, কিছুক্ষণ আগেই ঘোষণা করে গেলেন জমিদার মশাইয়ের সহকারী। বাহ, তাহলে তো ভালোই হয়েছে, সবই জানো। রাজাপুর থেকে তোমরা দোকান দিচ্ছ তো? জি, রাজাপুর থেকে সব থেকে বড় পিঠার দোকানটা আমাদেরই হবে। তারপর বাদ বাকি সবার। তোমরা তো পিঠার দোকান দিচ্ছ।
যায়। না না দিদি, এটা তুমি ভুল বলছো। প্রতিযোগিতা কখন হয়? যখন সব দোকানে একই রকমের পিঠা থাকে, কিন্তু এখানে প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা পিঠা থাকবে। মানুষজনের যার যেটা পছন্দ সেটাই খাবে। এতে প্রতিযোগিতার কিছু নাই। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। তাহলে আর প্রতিযোগিতা হলো কোথায়? আর প্রতিযোগিতা না হওয়াই ভালো। তাহলে অনেক মানুষের বেচা কেনাই হবে না, পিঠা নষ্ট হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছো দিদি। এই জন্যই মনে হয় জমিদার মশাই সকল দোকানে আলাদা আলাদা পিঠা করতে বলেছেন। খরিদ্দারের মুখে স্বাদ যেমন বদল হবে, তেমনি কারোর কিছু নষ্ট হবে না। যাই হোক আর নাই হোক, কিন্তু আমাদের জমিদার মশাই খুবই ভালো মানুষ, সকলের কথা ভাবেন। এটা আমি অনেকদিন থেকেই দেখেছি। শুধু তুমি কেন, আমরা সকলেই জানি। না হলে দুইটি গ্রাম এত ভালোভাবে পরিচালনা করা মুখের কথা নয়। একটু দ্বন্দ্ব নেই, ঝগড়া ঝামেলা কিচ্ছু নেই। আচ্ছা দিদি, এখন আমি এলাম, আমার কাজ শেষ। আবার পরে কথা হবে। নিয়ে যান, ভালো ভালো নারকেল পাবেন মাত্র 20 টাকায়। সামনে আছে পিঠের উৎসব, নারকেল ছাড়া কি পিঠে হয়? বেশি নিলে দাম আরো কম করে নেব, নিয়ে যান। দাদা, আমাকে সর্বোচ্চ কটা নারকেল দিতে পারবেন? আপনার কটা লাগবে বলুন, যতগুলো লাগবে ততগুলোই দিয়ে দেব। আবার কি আছে? আরে মশাই, চাইলে তো আমি পুরো দোকানটাকে কিনে নিতে পারি। আমি রাজাপুর গ্রামের ময়রা, মিষ্টির দোকান আমার। এমনিতেই আমার অনেক নারকেল লাগবে। হ্যাঁ, সামনে পিঠের উৎসব আছে, আরো সবাই নারকেল নেবে তো, তাই জিজ্ঞাসা করছি। আপনি তাহলে 50টি নারকেল নিয়ে যান, আমার কাছে 150টির বেশি নেই। আচ্ছা, আমাকে তাহলে দিয়ে দিন, পরে আবার একদিন আসবো নারকেল নিয়ে যাবো, কেমন? দাদা, আমাকে 10টা নারকেল দিয়ে দেবেন। তা নারকেল কত করে দিচ্ছেন? নারকেল 20 টাকা করে। একটু দাঁড়ান, আপনাকে দিচ্ছি। আগে নাকি 50টা দিয়ে দিই। আপনিও পিঠের উৎসবে অংশগ্রহণ নিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সকলের মতো আমিও অংশ নিচ্ছি। একটা ছোট দোকান দেব, তাতে বিক্রি করব পুলি পিঠে। বাহ, এটা খুব ভালো কথা। ভালোভাবে পিঠে পুলি বানিয়ে নিও, কেমন? আমিও যাবো খেতে, খুব পছন্দের পিঠে আমার। দাদা, দেখি একটা নারকেলগুলো দিতে হবে তো। আপনার হয়েছে 1000 টাকা। এই নিন আপনার টাকা। হ্যাঁ রাহুল, কালকে তো পিঠের উৎসব। যদুপুর গ্রামের মাঠে তো কত দোকান বসবে, দেখে এসেছো আয়োজন কেমন হয়েছে? জি কর্তা বাবু, আমি গিয়েছিলাম সবকিছু পর্যবেক্ষণ করতে। দেখলাম আয়োজন বেশ ভালোই হয়েছে। দুই গ্রামের বাসিন্দা মিলেমিশে সমস্ত কাজকর্ম করছে, রাগারাগি দ্বন্দ্ব কিছুই নেই। এটাই হচ্ছে আমাদের দুই গ্রামের বিশেষত্ব। সকলে একসাথে মিলেমিশে কাজকর্ম করে। অনেক গ্রামের জমিদার আমাকে বলেছেন, দুটি গ্রামের প্রশংসাও করেছেন। যা, একটা ভুল তো হয়ে গেল। কি ভুল হয়েছে গো? আশেপাশের গ্রামের জমিদার মশাইদের আমন্ত্রণ জানালে ব্যাপারটা আরো ভালো হতো, কিন্তু হঠাৎ করে এসব হলো তো তাদের মাথায় নেই। কি আর করা যাবে, এবার থেকে তো প্রত্যেক বছরই এই উৎসব লেগেই থাকবে। পরের বছর থেকে আমন্ত্রণ জানিও। এবছর দেখা যাক কেমন কি হয়। কেমন কি হয় মানেটা কি? যা হবে ভালোর জন্যই হবে। এই যে, তুমি শুনে রাখো, কাল কিন্তু আমি তোমার সাথেই যাব। যদি একা একা চলে যাও, দেখবে তোমার একদিন কি আমার একদিন। আরে কালকে আমার অনেক কাজ, আমার সাথে গেলে কিভাবে হবে? আচ্ছা বেশ, নিয়ে যেতে হবে না আমায়, আমি বাড়িতেই বসে থাকবো। আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে আমার সাথেই যাবে। এতক্ষণ ভালোভাবে বলছিলাম, কথাটা কানে যাচ্ছিল না। প্রথমবারে কিছুতেই মানবে না, সেই রাগারাগিটা একটু হবেই। উফ, আর পারি না। হ্যাঁ দেখেছো গিন্নি, দুটি গ্রাম কত সুন্দরভাবে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করছে। আশেপাশের দোকান, কিন্তু কোনো রাগারাগি দ্বন্দ্ব বিদ্বেষ নেই। সেটাই তো দেখছি। আসলে পরিচালক যদি ঠিকঠাক হয়, তাহলে সব কিছু ভালোভাবেই পরিচালনা হয়।
এটা শুধু আমার জন্য হয় না, রাহুল অনেক সাহায্য করে। আরে জমিদার মশাই, আপনি এসে গেছেন? আমি খেয়াল করিনি। মাপ দেবেন? আসুন আসুন, এখানে বসুন। রাহুল, তুমি ভুল করছো। এটা হচ্ছে একটা উৎসব। এখানে কেউ জমিদার নয়, কেউ গরিব নয়, কেউ ধনী নয়, সকলেই সমান। আমিও আজকে একজন সাধারণ মানুষ। তোমার জমিদার মশাই ঠিকই বলেছে। আজকে আমরাও সকলের মতন ঘুরে ঘুরে সমস্ত দোকান দেখতে দেখতে এই উৎসবের আনন্দটা উপভোগ করব। আমাদের নিয়ে অত মাতামাতি করার দরকার নেই। সত্যি আপনাদের তুলনা হয় না। আপনারা ভগবান তুল্য। কোনো মানুষও যে এরকম হতে পারে প্রথমবার দেখলাম। ক্ষমতা থাকবার শর্তেও প্রয়োগ করবেন না আপনারা। একটা কথা সবসময় মনে রাখবে। কি কথা জমিদার মশাই? ক্ষমতা থাকলে প্রয়োগ করতে নাই, ক্ষমতার সুব্যবহার করতে হয়। তবেই একজন আদর্শ শাসক হয়ে ওঠা যায়। না হলে সকলে ভয়ে আমাকে সম্মান করবে, কিন্তু ভালোবাসা কোনোদিনই পাবো না। এটাই হচ্ছে পার্থক্য। আমি আজকে বুঝতে পারলাম সকলে আপনাকে এত ভালোবাসে কেন, এত সম্মান করে কেন। তোমায় মাথায় আর চাপ নিতে হবে না। যে কাজ করছিলে সেই কাজ ভালো করে করো। যাও, তুমি সবকিছু দেখাশোনা করো। আচ্ছা কর্তা বাবু। গিন্নিমা, আমি তাহলে এখন যাই। কিছু দরকার হলে অবশ্যই ডাকবেন।